বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা জানি যে 100 বছর পূর্তি উপলক্ষে সংঘ প্রধান আরএসএস এর সংঘ প্রধান মোহন ভাগবতজি তিনি বাংলায় এসেছিলেন এবং সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানও তিনি করেন। বিষয় হচ্ছে তিনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন, অনেকগুলো পয়েন্ট তিনি তুলে ধরেছেন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটি তিনি সরাসরি বলেছেন যে বিজেপি মানেই আরএসএস নয়। তিনি একদম সরাসরি বলেছেন যে বিজেপি মানেই আরএসএস নয় বা আরএসএস মানেই বিজেপি নয়। আমরা কথা বলবো, আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি, আমাদের সঙ্গে আজকে আছেন বাংলা নিউজগ্রাফের পর্দায় সংঘ ঘনিষ্ঠ এবং আগে সংঘের একটি দায়িত্বে ছিলেন উনি, এবং তিনি অধ্যাপক মানুষ দেবাশিস চৌধুরী। দেবাশিস বাবু নমস্কার আপনাকে বাংলা নিউজগ্রাফে। বিষয়টা হচ্ছে যে মোহন ভাগবতজি এসে অনেকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন। তার মধ্যে নির্দিষ্টভাবে তিনি বলেছেন যে বিজেপি মানেই আরএসএস নয়। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। এটা সংঘের পুরনো চিরাচরিত এটা নিয়ম, এটা মনে রাখতে হবে। এই কথাটা আলাদা করে নয়, এটা একটা কনটেক্সটের মধ্যে এই কথাটা বলা হয়। সেটা হচ্ছে সংঘ সবসময় বলে যে সমাজের মধ্যে আমরা একটা আলাদা করে সংগঠন তৈরি করছি না, আমরা সমাজকে সংগঠিত করছি। প্রধানত হিন্দু সমাজ, ভারতীয় সমাজকে সংগঠিত করা হচ্ছে কাজ। এবং এই কথাটার মানে এটা যে সংঘ যেখানে হিন্দু সমাজকে সংগঠিত করতে হবে, যেভাবে করতে হবে রাষ্ট্রের কাজে, সেই সমস্ত কাজগুলি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করে। তার মধ্যে রাজনীতি যদি পড়ে, রাজনীতির বিষয় যদি আসে, তো রাজনীতির বিষয়েও স্বয়ংসেবকরা করে। আরএসএস সরাসরি আরেকটা কথা প্রচলিত আছে যে আরএসএস, যেটা আমাদের পরম পূজনীয় আমাদের প্রাতঃস্মরণীয় গুরুজনরা যেটা বলে গেছেন, সেটা হচ্ছে সংঘ কুছ নেই করতা আর স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। এটা ওনার ভাষণে ছিল, গতকালের ভাষণে। অর্থাৎ আরএসএস নিজে কিছু করে না, কিন্তু স্বয়ংসেবকরা কোনো কাজ এরকম নেই যেটা তারা করতে দ্বিধাবোধ করে। রাষ্ট্র সেবায়, রাষ্ট্র উন্নতিতে, ধর্মের জন্য যা যা করণীয় সব কাজ স্বয়ংসেবকরা করবে, কিন্তু আরএসএস কিছু করে না। সেই জন্যই এটা বলা হয় যে আরএসএস ইজ আ বডি অফ ইন্ডিভিজুয়ালস। কিছু স্বয়ংসেবক আছে যারা শাখার মাঠে যায়, আর তারপরে কিছু প্রচারকরা আছেন, তারা মিলে সমষ্টিগতভাবে তারা একসাথে চলার চেষ্টা করে। উদাহরণ হিসেবে সংঘ সমাজের মধ্যে উদাহরণ হিসেবে চলার চেষ্টা করে। প্রচারকরা সাধারণ জীবনে একটা উদাহরণ প্রস্তুত করে, স্বয়ংসেবকরা নিজেদের সাধারণ জীবনের মধ্যে থেকে নিজেদের পারিবারিক জীবন, নিজেদের কর্মক্ষেত্রে তারা একটা উদাহরণ প্রস্তুত করে যে একটা ম্যান মেকিং এর যে কাজ। তো একজন দেশপ্রেমী, একজন স্বদেশপ্রেমী, একজন একনিষ্ঠ ভারতীয়, একজন একনিষ্ঠ ধর্মপ্রাণ সনাতনী হিন্দু, তার জীবন কিরকম হওয়া উচিত এবং দেশ সেবার জন্য তার কি কি করণীয়, তার সে দায়িত্ব কিভাবে পালন করবে, এর একটা মডেল বা একটা উদাহরণ, একটা প্রতীক সংঘ তৈরি করে, মূলত ম্যান মেকিং এর কাজ করে। সেই জন্য সংঘের সেই জন্য রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, সংঘের সেই অর্থে কোনো কাজের সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধু ম্যান মেকিং ছাড়া সংঘের কোনো কাজ নেই। কিন্তু স্বয়ংসেবক যারা আছেন, যারা শাখার মাঠে প্রশিক্ষিত হয়েছেন, যারা ওটিসিগুলো করেছেন, ট্রেনিং কোর্সগুলো করেছেন, প্রশিক্ষণ শিবিরগুলো করেছেন, যারা সংঘের মধ্যে যুক্ত হয়ে সেই ধ্যান ধারণাগুলো, ম্যান মেকিংয়ের যেই শিক্ষাটা যারা গ্রহণ করেছে, এবং সেই অর্থে যারা যারা শপথ নিয়েছেন, কারণ আমাদের একটা শপথ অনুষ্ঠান হয় সঙ্গে, যারা এইভাবে যে জীবন উৎসর্গ করার জন্য যারা শপথ নিয়েছেন, তারা সেই স্বয়ংসেবকরা তারা রাজনীতিও করতে পারে, তারা পরিবেশ নির্মাণের জন্য পরিবেশ সেবা করতে পারে, তারা সমাজের অন্য সেবা করতে পারে, তারা মঠ মন্দিরও চালাতে পারে, তারা হিন্দু জাগরণের কাজও করতে পারে, তারা পিছিয়ে পড়া মানুষদের জন্য তারা ইউনিয়নও তৈরি করতে পারে। একটা ধর্মপ্রাণ দেশপ্রেমিক ইউনিয়ন কিভাবে তৈরি করা যায়, তারা কর্মক্ষেত্রে ইউনিয়নও তৈরি করতে পারে, তাই ভারতীয় মজদুর সংঘ আছে। তারা ধর্ম জাগরণের কাজ করতে পারে, তাই বিশ্ব হিন্দু পরিষদ আছে। তারা যদি মনে করে যে হ্যাঁ একটা রাষ্ট্রবাদী স্বদেশী রাজনীতি করতে হবে, তখন তারা ভারতীয় জনতা পার্টিও করতে পারে। কাজগুলো স্বয়ংসেবকদের, কাজটা আরএসএস এর নয়। দেবাশিস দা, এখানেই যাব। আপনি একটু আগে বললেন যে হিন্দুদের একত্রিত করার কাজ বা হিন্দু রাষ্ট্রের জন্য কাজ করা, এই ধরনের কাজের সাথেও যুক্ত হতে পারে। আমি একদম সরাসরি যাবো, কারণ বাংলাদেশে আমরা দেখেছি যেভাবে লাগাতার যে ঘটনাগুলো আগেও ঘটেছে এবং সম্প্রতি এই দীপু দাসকে কেন্দ্র করে যেভাবে নৃশংসতার পরিচয় দিল বাংলাদেশ, মানে এ তো মানে মৌলবাদের সমস্ত কিছু মানে বর্বরতাকে ছাপিয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রশ্ন কালকেও বোধহয় মোহনজির কাছে গিয়েছিল, সেই প্রশ্নটা এই যে বর্ডার, অনেকেই চাইছে যে ওখানকার যারা হিন্দু, মানে যারা একদম মাইনরিটিতে, ওখানকার যারা হিন্দুরা যারা এইভাবে ভয়ে ভীতিতে এবং যাদেরকে বারবার পুড়িয়ে দেওয়া হচ্ছে, এইভাবে
যারা ওখানে বসবাস করছে, আক্রমণ করা হচ্ছে যে হিন্দুদের ওপর, যাতে বর্ডার কি কোনোভাবে খুলে দেওয়া যায় যে তাদের এখানে নিয়ে আসা যায়। এই বিষয়টাকে নিয়েও যাতে কেন্দ্রীয় সরকার ভাবে বা কেন্দ্রীয় সরকার দেখবে বিষয়টা, মোহনজি এটাকে নিয়েও একটা ছোট্ট একটা ইস্যু বা একটা বক্তব্য তিনি তুলে ধরেছিলেন। আপনার কি মতবাদ, মানে আপনি কি কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এই বিষয়টা যখন উনি রাষ্ট্র নির্মাণের কথা এবং আমাদের যেটা সেই অর্থে যেটা আমাদের মতাদর্শ, হিন্দুত্ব, রাষ্ট্রপ্রেম, স্বদেশ, এই যে আমাদের মতাদর্শ, এর মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, একটা কথা চলছে, খুব একটা শব্দ চলছে, সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ শব্দটা খুব চলছে, কিন্তু শব্দটার অর্থ কি? শব্দটার অর্থ হচ্ছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, বার্মা, মায়ানমার প্রভৃতি এর যে সাংস্কৃতিক ঐক্য আছে, কালচারাল ইউনিটি, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের পুরনো মনীষীরাও বলেছেন, ঋষি অরবিন্দ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেনই, তার যে একটা সাংস্কৃতিক ঐক্য আছে, কালচারাল ইউনিটি, তার উপরে ভিত করে একটা কালচারাল ন্যাশনালিজম হয়, কালচারাল ন্যাশনালিজম। এবার যেই রাষ্ট্রবাদটা, যেই সভ্যতা সংস্কৃতির অতীতের যদি পাকিস্তান অস্বীকার করে, সে নিজের একটা ডিলেমার মধ্যে আছে, সেই জন্য পাকিস্তানের রাষ্ট্রবাদ দাঁড়াচ্ছে না। একটা পৃথকতাবাদ, একটা বিচ্ছিন্নতাবাদের উপরে একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে মুসলিম লীগের, কিন্তু একটা পয়েন্টের উপরে কোনো রাষ্ট্র তৈরি হয় না। রাষ্ট্র তৈরি হয় একটা সমষ্টিগতভাবে, তার মানুষজনের চেতনা, সেই সমাজের চেতনা, তাদের ইতিহাস, তাদের সভ্যতা সংস্কৃতি, তাদের ভাষা, তাদের বেশভূষা, খাওয়া দাওয়া, আচার ব্যবহার, সমস্ত জিনিসটাকে নিয়ে শুধু ওয়ান ডাইমেনশন হতে পারে না। পাকিস্তান ওয়ান ডাইমেনশন, মুসলিম লীগের বিচ্ছিন্নতাবাদী আদর্শের উপর একটা দেশ তৈরি হয়েছে, কিন্তু বাকি সব ডাইমেনশনগুলো পাকিস্তান বাদ দিয়েছে। অর্থাৎ কালচারাল ইউনিটি, কালচারাল ন্যাশনালিজম যেটা এই ভূখণ্ডের আছে, যেটাকে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি, সেটার থেকে নিজেকে বিচ্যুত করেছে। সেই ফাঁদে পড়েছে পাকিস্তান, সফল হচ্ছে না, বিভ্রান্তিতে রয়েছে এবং কষ্টে রয়েছে। একই দুর্ভোগ এবং একই দুর্যোগ বাংলাদেশ নিজে টেনে নিয়ে এসছে। বাংলাদেশ রেকটিফিকেশন হয়েছিল, 71 রেকটিফিকেশন হলো, বাঙালি সভ্যতা সংস্কৃতির আঁচল ধরে, বাংলা মায়ের আঁচল ধরে বাংলাদেশ ভারতে আসার কালচারাল ইউনিটিটাকে স্বীকার করেছিল। আমরা এখনো মনে করি বাংলাদেশ, এই যে বাঙালি স্পৃহা, বাঙালির মনোভাব, বাঙালি কালচার, সেটা তো একটা বৃহত্তর ভারতীয় কালচারের একটা অংশ। সেটাকে যখন বাংলাদেশ গ্রহণ করেছিল, তখন পাকিস্তানের ওই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশ আবার সেই বিচ্ছিন্নতাবাদী, সেই জামাত, জিহাদ, যেটা মৌলবাদ, শুধু মৌলবাদ নয়, এই মৌলবাদের বৈশিষ্ট্য বা এই মৌলবাদের বড়, যেটা আমাদের জন্য ক্যান্সার, মৌলবাদ ইরানে থাকতে পারে, ইরাকে থাকতে পারে, ইজিপ্টে থাকতে পারে, 52টা 53টা ইসলামিক কান্ট্রি আছে, ওখানে ওরা মৌলবাদ কি করছে না করছে সেটা একটা অন্য বিষয়। এই ভূখণ্ডের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে ইসলামী মৌলবাদ, তার মেন আঘাতটা হচ্ছে আমাদের যেটা সনাতন ধর্মের যে সাংস্কৃতিক যে আমরা ঐক্যটা বলি, আমাদের কালচারের উপরে আঘাত। এই মৌলবাদ শুধু হিন্দুর উপরে আক্রমণ করছে না, এই মৌলবাদ এই যে গোটা উপমহাদেশ আছে ভারতের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তার যে ইউনাইটেড যে একটা, তার যে একটা কালচারাল ইউনিটির যে একটা, তার যে একটা আইডেন্টিটি আছে, সেটাকে অ্যাটাক করছে। এই অ্যাটাকের ফলে কি হবে, ভারতের যে ইসলামিক সমাজ আছে, মুসলমান সমাজ আছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে, ভারতের কালচারাল ইউনিটি ক্ষতিগ্রস্ত হবে, এবং যারা এই মৌলবাদকে সমর্থন করছে তারা আদপে ভারতেও তার বিনাশটা চাইছে। এরা শুধু হিন্দুর বিনাশ চাইছে না, এটা ভারতের বিনাশ চাইছে। ওরা বাংলাদেশের, আমরা বাংলাদেশের এই ঘটনায় একটা দুটো ভিডিও থেকে দেখেছি, মানে ওরা ভারতবর্ষের থেকে সমস্ত ফ্যাসিলিটি নিচ্ছে। মানে কিছুদিন আগে মোদিজি ওদেরকে পেঁয়াজ পাঠিয়েছে, তবে পেঁয়াজ খেতে পাচ্ছে, তারপরে বলছে যে ভারতবর্ষ আমাদের সবথেকে চরম শত্রু। সেটাই মৌলবাদ যেখানে দাঁড়িয়েছে, ধরুন ইরাক বা ইরাক, সেখানে মৌলবাদ কি করেছে, মুসলমান সমাজকে সন্ত্রাসের মধ্যে নিয়ে এসছে। দাইশ হোক, আইসিস হোক, বা ইরানের যারা শিয়া ইসলামিক রেভলিউশন হোক, ওরা মুসলমানদেরই বলছে তোমরা সাচ্চা মুসলমান হও। মুসলমানদের উপরে ওরা সন্ত্রাসটা এনেছে, মুসলমানদের ওদের অভ্যন্তরীণ বিষয়, ওদের নিজেদের আন্তরিক বিষয়, সেটা ওরা করছে। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে যে মৌলবাদ আছে, যেটা আমাদের দেওবন্দেও আছে, ভারতবর্ষেও আছে, কেরালায় আছে, পশ্চিমবঙ্গে আতুরঘর তৈরি হয়ে যাচ্ছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, এই ভূখণ্ডে আফগানিস্তানে তালিবানের শাসন চলে এসছে। ঠিক আছে, আজকে পলিটিক্যালি ভালো রিলেশন, কিন্তু মৌলিকভাবে ওটা তালিবানি শাসন। তো সেই জন্য এই ভূখণ্ডের মধ্যে যেই জিহাদটা তৈরি হচ্ছে, সেটা ভারতীয়তাকে আক্রমণ করছে। যেই ভারতীয়তা হচ্ছে যতমত ততপথ, যেই ভারতীয়তা হচ্ছে সবাই বসুধৈব কুটুম্বকম,
যেই এই ভারতীয়তা হচ্ছে পয়েন্টগুলো কালকে উনি বলেছেন, উনি উল্লেখ করেছেন। যেই ভারতীয়তা হচ্ছে সংগচ্ছদম সংগদন্তম, আমরা সবাই একসঙ্গে চলবো, একসঙ্গে থাকবো, আমরা সবাই একসাথে আনন্দ করে থাকবো, এবং যার যত মত আছে সব মতই একই জায়গায় ঈশ্বরের কাছেই পৌঁছয়। এটা হচ্ছে ভারতীয়তা, এটাই হচ্ছে হিন্দুত্ব। এরা এই ইনক্লুসিভ নেচারটাকে এরা ডিস্টার্ব করার চেষ্টা করছে। এরা বলছে যে এক্সক্লুসিভ শুধু ইসলাম, শুধু মুসলমান, এবং শুধু শুধু একটা কোনো ইসলাম না, ওদের প্রকারের ইসলাম, একমাত্র ওদের সালাফি ওয়াহাবি যেই মতাদর্শের যে মৌলবাদী আছে, একদম নির্দিষ্ট এক প্রকারের ইসলাম, এক প্রকারেরই রিলিজিয়ান মজহব, এক প্রকারেরই মুসলমান। ভিন্ন ভিন্ন প্রকারের মুসলমানও হতে পারবে না, একই প্রকারের মুসলমান হতে হবে। আর তারপরে গোটা এই ভারত মহাদেশকে ওই এক প্রকারের ইসলামী শরিয়া শাসনে আসতে হবে। কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ইসলামিক সমাজ, মুসলমান সমাজ, বাংলাদেশের ইম্প্যাক্ট হোক, এখানকার আমাদের ভারতের বাম তথাকথিত বামপন্থীদের সেকুলারদের উস্কানি হোক, তাদের বিষ বপনে তাদের বিষবৃক্ষের ফল হোক, সেকুলারদের বিষ হোক, সেকুলারিজমের বিষ হোক, বা বাংলাদেশের জামাত হোক, দুটো একই জিনিস। পশ্চিমবঙ্গের সেকুলারিজম আর বাংলাদেশের জামাত, এই দুটো একই জিনিস, একদম এক জিনিস, ওরা একই জিনিস। এই দুজনের মেলবন্ধনে পশ্চিমবঙ্গে বিগত 10, 11, 12 বছরে, 15 বছরে, এবং সিপিএমের সময় থেকে শুরু হয়ে গেছিল, যথেষ্ট র্যাডিক্যালাইজেশন এখানকার মুসলমানদের হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তা না হলে কমরেড রেজ্জাক মোল্লা, কমরেড, সারা জীবনের কমরেড, সে হজ করতে যায়, তারপরে সেটা তার জন্য একটা বিরাট বড় ব্যাপার, প্রভৃতি এটসেট্রা এটসেট্রা। কমরেড মোহাম্মদ সেলিম, বিরাট বড় মোহাম্মদ সেলিম, তখন যা ছেলের বিয়ে হয় তখন সে পুরোপুরি সারিয়া হিসেবে সুন্দর করে সব করে। কিন্তু জ্যোতিবাবুর মৃতদেহ কিন্তু আগুনে দেওয়া হয়নি। সেখানে কমরেডরা কমিউনিজম মেনেছে, মার্কসিজম মেনেছে। সুভাষ চক্রবর্তী যখন কালীঘাটে যখন তারাপীঠে পুজো দিতে গেছিল, তখন গোটা পার্টি সেন্সার করেছিল সুভাষ চক্রবর্তীকে, কিন্তু রেজ্জাক মোল্লাকে একটা শব্দ বলতে পারেনি সিপিএম। সেই বিষবৃক্ষের বিষফল এখন হচ্ছে, এত র্যাডিক্যালাইজ হয়েছে যে মুসলমানরা, তো সেই জন্য মুসলমান ভোট, র্যাডিক্যালাইজড মুসলমান ভোট, পুরো জামাতি মেন্টালিটির যে মুসলিম ভোট ব্যাংকটা আছে, সেটা যদি মমতার হাত থেকে বেরোয়, সেটা কোথায় যাবে? ওটা কোথায় যাবে? হুমায়ুন কবিরকে রেখে দিয়েছে খাল বিল তৈরি করে, তুমি বসে থাকো, যাতে এখানে কোথাও না যেতে পারে, তুমি ধরে বসে থাকো, বাবরি বসে থাকো, ভোট শেষ হবে, এগুলো সব নিয়ে গিয়ে আবার তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে। একদমই শেষ করব, সময় অনেকটাই কম। শেষ একদম ছোট্ট প্রশ্নে যাব। এই পশ্চিম বাংলার যারা মুসলিম, তাদের একাংশের বক্তব্য, তারা নিজেদেরকে এতটাই ইনসিকিউর ভাবে যে বলে যে বিজেপির জুজু এই কথাটা তাদের মুখ থেকে শোনা যায়, বা বিজেপি এলে তাদের তাড়িয়ে দেবে, সিএ, এনআরসি, বিভিন্ন ঘটনা, এসআইআর, এই সমস্ত কিছু নিয়ে তাদের মনে একটা রাজনৈতিক দলগুলোর একটা প্রভাব ফেলা আছে যে বিজেপি এলেই নাকি তাদের হাঁটিয়ে দেবে, করবে। এবং একাংশের মুসলিম কিন্তু বারংবার এটা বলে যে বিজেপি এলেই তাদের অত্যাচার হবে, তাদের ওপরে অত্যাচারিত হবে, এই কথা কিন্তু তারা বলে। আজকে অনেক বহু রাজ্যে কিন্তু বিজেপি শাসন করছে। আমার বক্তব্য দেবাশিস দা, যে তারা যে সেখানে শাসন চালাচ্ছে, তারা যে সরকারে আছে, একটা মুসলমান কি সেইভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, বা বাংলাদেশের ঘটনা এই ভারতবর্ষের বুকে বা পশ্চিমবাংলার বুকে হয়েছে? আমার যেটুকুনি মনে হয়, প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা সরকার পক্ষ হোক বা বিরোধী পক্ষ, সবাই তাদেরকে একটা মাথায় তুলে রাখার চেষ্টা, তাদের ভোট ব্যাংকে নিয়ে প্রাধান্য দেওয়া, বা তাদের দিকে একটা নজর দেওয়ার মতন আলাদা করে একটা দৃষ্টি দেওয়া হয়। সেই জায়গায় হিন্দুরা অনেকটাই পিছিয়ে, হিন্দুরা মেজরিটি থাকা সত্ত্বেও। তাহলে কি এই যে তাদের যে দাবি, বা বারবার তারা এই যে বিজেপির গায়ে কালিমালিপ্ত করতে চায়, বা বিজেপিকে আক্রমণ করতে চায়, যে বিজেপি এলেই তারা আক্রান্ত হবে, তাদেরকে মারা হবে, হ্যাঁ, তাদেরকে আঘাত করা হবে বা অত্যাচার করা হবে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ভারত বর্ডারে গিয়ে যদি আমরা অবস্থান করি, আমি একটা কথার কথা বলছি, আমরা কোটি কোটি মানুষ, জনচেতনা, যদি আমরা সবাইকে যদি বর্ডারে গিয়ে অবস্থান করি, যে আমরা এই বর্ডারে বসে থাকবো, ও পারেও বাঙালি আছে, এ পারেও বাঙালি আছে, ওটাও ভারত, এটাও ভারত, আমরা বর্ডারে বসে আছি, এটা কৃত্রিম লাইন, আমরা বসে আছি, বর্ডারে বসে আছি। বাংলাদেশ, তোমরা জেগে ওঠো, তোমরা ন্যায়ের পথ ধরো, চিন্ময় প্রভুকে তোমরা স্বাধীন করো, আর এই নির্যাতন, এই অন্যায় অবিচার তোমরা বন্ধ করো। যদি আমরা বসে পড়ি, ভারত সরকার অবশ্যই কোনো স্টেপ নেবে। আর এই যদি অবস্থান একটা হয়, সেখানে স্বয়ংসেবক আর কার্যকর্তারা, আমার ব্যক্তিগত বিশ্বাস, গোটা সংগঠনের মধ্যে ঝাঁপিয়ে। দেবাশিস দা, এবার আমরা চলে আসি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সেটা হচ্ছে বাবরি মসজিদ। এবং আমরা জানি বাবরি মসজিদ নিয়ে যেভাবে হুমায়ুন লাস্ট 15 দিন 20 দিন ধরে ঝাঁপিয়েছে, তার ভিত্তিপ্রস্তর হয়েছে, ফিতে কাটা হয়েছে, এবং 22 তারিখ তিনি তার নতুন দল আবির্ভাব হলো আমাদের পশ্চিমবাংলার মাটিতে, তিনি নতুন দল করলেন। কিন্তু বিষয়টা যে বাবরি মসজিদ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেরও অনেক ভার্ডিক্ট আছে, এবং সেখানে কিন্তু এই বাবরি নামটাকে ব্যবহার করা যাবে কি যাবে না সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক, এবং সুপ্রিম কোর্টেরও অনেক নির্দেশনামা আছে। বিষয়টা যে সবকিছুকে উপেক্ষা করে, সুপ্রিম কোর্টের সেই ভার্ডিক্টকে উপেক্ষা করে হুমায়ুন কবির ওই বাবরি নামটাকে এস্টাবলিশ করে তিনি এই মসজিদ গড়ার কাজে নিজেকে উন্মুক্ত করলেন, এবং তার নতুন দল। এই যে সমগ্র বিষয়টা আজকে পশ্চিমবাংলার বুকে এসে দাঁড়ালো, কিভাবে দেখছেন? দেখুন, দীর্ঘদিন তাহলে কি কন্টেম্প্ট অফ সুপ্রিম কোর্ট নয়? কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের রায়তে পরিষ্কার করে বলা আছে যে একটা 5 একর জমি, যেহেতু এটা ভারত সরকারের তত্ত্বাবধানে হয়েছে যে বিষয়টা, মানে মন্দিরটা, কারণ রায় অনুসারে যখন সুপ্রিম কোর্টের, আমি যতদূর জানি, দাদার কাছে শুনছিলাম, দাদা বলছিল, তো এখানে ছিল পার্টি ছিল, আগে আখাড়া ছিল, একটা রাম আখাড়া ছিল, আর মুসলিমদের পক্ষ থেকে একটা প্রাইভেট পার্টি ছিল, একটা ল্যান্ড ডিসপিউট ছিল। কিন্তু পরবর্তীকালে ওটা ধাপে ধাপে বাড়তে বাড়তে আস্থার বিষয়ে, তারপরে একটা ঢাঁচা, সেটাকে ভেঙে ফেলা হলো, সেখানে ক্রিমিনাল অ্যাঙ্গেলে ঢুকে গেলো, যেখানে লিবারেল কমিশন হলো, কিছু ক্রাইমের পার্ট ঢুকে গেল, কারণ স্ট্রাকচার ভেঙে দিয়েছো, যেটা গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল সেটাকে ভাঙা হয়ে গেছে, প্রভৃতি এটসেট্রা এটসেট্রা। মানে ইললিগালিটি এবং লিগাল পয়েন্টস গুলো অনেক জটিলতা হয়ে গেছিল, দীর্ঘদিন ধরে অনেক কিছু চলেছে, তালাকে খুললো, তালাক সবকিছু হয়েছে। আলটিমেটলি সুপ্রিম কোর্ট যে জিনিসটা বুঝলো যে এটাকে ল্যান্ড ডিসপিউট, অবশ্যই ল্যান্ড ডিসপিউট, সেটাকেও মাথায় রাখলো, প্লাস একটা যে দীর্ঘ একটা কালচারাল মুভমেন্ট ছিল, একটা কালচারাল পলিটিক্যাল মুভমেন্ট ছিল, সেটাকেও মাথায় রাখলো, রেখে আস্থার বিষয় হিসেবে ওই আস্থার বিষয়টা ওটাকে মাথায় রেখে ওই জায়গায় স্পটে করতে দিল। কিন্তু যেহেতু ল্যান্ড ডিসপিউট ছিল, সেই জন্য ল্যান্ড যখন হস্তান্তরণ করলো, এর ন্যাস কমিটি, যেটা হলো রাম জমি ন্যাস কমিটি, প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেয়ারটেকার করলো, তোমরা দেখে নেবে ঠিক করে মন্দিরে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কারণ অনেকগুলো পার্টি ছিল ওখানে, হিন্দুদের মধ্যে অনেকগুলো পার্টি ছিল, লটস অফ মানে ইনভলভ পার্টিস ছিল ওখানে। ওখানে যে থাকতেন মহন্ত, সে একটা পার্টি ছিলেন, এটসেট্রা এটসেট্রা। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেয়ারটেকার হয়ে সেখানে মন্দিরটা করলো। যেহেতু অরিজিনাল ল্যান্ড ডিসপিউট ছিল অরিজিনালি, সেই জন্য একটা 5 একর জমির একটা জায়গা করে দিয়েছিল, দাদা আছে এখানে ভুল হয়, একটা 5 একর জমি, সেটা বলেছিল, জায়গাটাকে বলেছে ওটার মধ্যে একটা চৌহাদি করে দিয়েছে ফৈজাবাদ, অযোধ্যা, ওই অঞ্চলটা নিয়ে। আর সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সরজু নদীর এপারে হচ্ছে অযোধ্যা, সরজু নদীর ওপারে হচ্ছে ফৈজাবাদ, জেলার নামটা পুরো ফৈজাবাদই ছিল। পরবর্তীকালে এখন মোদী সরকার ওটাকে অযোধ্যা ডিস্ট্রিক্ট করেছে, আলাদা করে, সেটা ঠিক আছে। কিন্তু ফৈজাবাদে বোধহয় জমি অধিগ্রহণ হয়েও গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সে ব্যবস্থা পরিস্থিতি নেওয়াও হয়ে গেছে, কারণ যখন মন্দির বানিয়েছে তখন ওটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে, মোদী সরকারই করেছে। তো ওখানে অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট এন্ড এভরিথিং, নাম বাবরি হোক, না বাবরি হোক, অবাবরি হোক, জাম বাবরি হোক, শাহী বাবরি হোক, যেই বাবরি হোক, সেই বাবরিটা ফৈজাবাদে যেই জায়গায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ পার সুপ্রিম কোর্ট মানে ভার্ডিক্ট যেখানে হওয়ার কথা সেখানেই হবে। এটা যেটা বেলডাঙ্গা, বহরমপুর বা মুর্শিদাবাদ আমরা দেখছি, এটা নিছক রাজনীতি ছাড়া কিচ্ছু নয়, একদম সস্তা রাজনীতি কিচ্ছু নয়। কেননা বাবরির সঙ্গে ওই ঢাঁচা, একদমই তাই, কেন ওই যে ঢাঁচা স্ট্রাকচার, সেখানে রাম জন্মস্থান, এই যে ডিসপিউটটা, সেটার একদম সমাধান ওয়ান্স এন্ড ফর অল সুপ্রিম কোর্ট করে দিয়েছে, সবসময়ের জন্য সমাধান করে দিয়েছে, সব পক্ষ সেটা মেনে নিয়েছে, সমস্ত যত পার্টি ছিল, মুসলিম মানে ওয়াকফ তো পার্টি ছিল না, তো ওয়াকফ পার্টি ছিল না, কিন্তু মুসলিম ল বোর্ড, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পার্টি হয়েছিল লাস্টে, সৈয়দ শাহাবুদ্দিন, এরা সব পার্টি ছিল, এরা সবাই জিনিসটাকে মেনে নিয়েছে, সব যত পার্টি ছিল সবাই জিনিসটাকে মেনে নিয়েছে, মেনে নিয়ে 5 একরের উপরে যে মসজিদটা হওয়ার কথা তার কাজ অন্যত্র শুরু হয়ে গেছে, যেখানে হওয়ার কথা। তারপরে সেই জন্য এটা একদম পুরো বহির্ভূত, মানে একদম জাস্টিসকে সেটাকে টুইস্ট করা হচ্ছে, তাকে বিকৃত করা হচ্ছে, রায়টাকে তো পুরো মানে তাছনছ করে দিয়েছে। এখানে সুপ্রিম কোর্টের ওই ল অনুসারে এটা মসজিদ নয়, একদমই নয়, ওর সঙ্গে অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে বাবরির সঙ্গে কোনো কানেকশন নেই। এবং দাদা যেটা আগে বলছিলেন ঠিকই জানতে পারলাম, সেটা হচ্ছে অ্যাজ পার শরিয়াও বড় বড় বাদশারা মসজিদ করেছে, এখানে শাহজাহান মসজিদ করেছে লালকেল্লায়, রেড ফোর্টের সামনে, মানে পুরনো দিল্লিতে। তো সেটা কি শাহজাহানা মসজিদ নাম দিয়েছে? শাহজাহানের নামে কি ওটাকে হয়েছে? এত বড় শহর বানিয়েছে শাহজাহানাবাদ,
পুরনো দিল্লির নাম শাহজাহানাবাদ, নিজের নামে শহর করেছে, কিন্তু কিন্তু মসজিদের নাম নাম দিয়েছে জামা মসজিদ। Point to be noted, একদম। সেই জন্য অ্যাজ পার ইসলামিক ল অলসো মসজিদ কখনো কোনো বাদশাহ সম্রাট কোনো যে তামির করছে, ওদের ভাষায় তামির মানে যে বানাচ্ছে, তার নামে কখনো হয় না। ওটা অ্যাজ পার দেয়ার ল, ওটা সবসময় একটা কমিউনিটি অ্যাক্টিভিটি। এবং ওদের কাছে আল্লাহ শেষ কথা, আল্লাহ শ্রেষ্ঠ, একদমই তাই। কোনো নাম নয়। যদি কোনো নাম হতে হয় তো অ্যাজ পার কোরআনিক বা ইনজাংশন বা ওদের ইতিহাস অনুসারে, যে এখানে অমুক পীর বা অমুক এরা এখানে নামাজ পড়েছিল বা কিছু কোনো ওদের ইসলাম রিলেটেড কিছু একটা হবে। সুলতান, বাদশাহ বা যোদ্ধা, বড় যোদ্ধা, এদের নাম, বড় ব্যবসায়ী, ইসলামের কোন বড় ব্যবসায়ী, না তার নামে মসজিদ, এটা কোথাও নেই, কোন ইসলামের জগতে নেই। সবটাই একটা সস্তার রাজনীতি করা হচ্ছে। এবং এটা যেটা, আর আমি শেষ একটু বলে দিই, যেটা বোঝা যাচ্ছে এটা এই রাজনীতিটা ওরকমই হচ্ছে, যেটা মানে আজকে রুলিং পার্টি বুঝতে পারছে যে মুসলিম ভোটটা ভেঙে যাচ্ছে, মুসলিম ভোটটা ভেঙে কোথায় যাবে সেটা ঠিক করার জন্য আমার একটা ব্যক্তিগত মতামত। দেবাশিস দা, অ্যারিস্টটল এবং প্লেটোর যে দর্শন ছিল, আমরা জানি সেটা তাদের দর্শন ছিল, সেই দর্শনকে মাথায় রেখে এই যে মোহন ভগবত যিনি কালকে তার বক্তব্য রাখলেন, তার মধ্যে কি ডিফার করছে, কি মিল আছে? বা এই যে মতাদর্শ, আপনি বললেন যে সমাজ সংস্কার করতে গেলে বারংবার মানুষকে উঠে আসতে হবে এবং সেই সময়টা টেক ওভার করবে আরএসএস বা সেটাকে রক্ষণাবেক্ষণ করবে, এই যে তাদের দুজনের যে মতাদর্শ, তার সাথে এই মোহন ভগবতজির যে মতাদর্শ, এটা যদি ব্যাখ্যা করেন। এখানে টেক ওভারের কোনো প্রশ্ন নেই। সংঘ সেটার ব্যবস্থাটা করে দেবে। মানুষ যদি তৈরি হয় কোনো একটা কাজের জন্য, মানুষ যে কোনো কাজের তৈরি হোক, যে মোহন ভগবতজি বারবার এটা বলছে, মানুষ মানে সমাজ। এবং আপনি যেটা বললেন যে মানুষ এবং সমাজের যে প্রশ্ন আপনি করলেন, যে অ্যারিস্টটল বলছেন যে কি বলে পলিটিক্যাল অ্যানিমাল, আর প্লেটো বোধহয় বলছেন যে উল্টোটা হতে পারে, প্লেটো বলছেন পলিটিক্যাল অ্যানিমাল, অ্যারিস্টটল বলছেন সোশ্যাল অ্যানিমাল। তো যাই হোক, সোশ্যাল বা পলিটিক্যাল এই যে বিষয়টা আপনি ধরলেন, এটা খুব সুন্দর বিষয়। এটাতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আমাদের একাত্ম মানববাদের গহন দর্শন আছে এই বিষয়ে, ওটা অনেক বিরাট বিষয়। কিন্তু মোহন ভগবতজি যেটা বলার চেষ্টা করছেন সেটা উনি বলেন যে হিন্দু সমাজ টিকে আছে হিন্দু পরিবারের উপরে। তো আমরা এটাকে বিশ্বাস করি যে হিন্দু বা ভারতীয় সেটা হচ্ছে ফ্যামিলি অ্যানিমাল, কোট অ্যান্ড কোট অ্যানিমাল শব্দটা ব্যবহার করতে, ওরা ইউরোপীয়, ওদের চিন্তাধারার মধ্যে অ্যানিমাল বলে ওরা মানুষকে, কিন্তু ঠিক আছে আমরা অ্যানিমালই ধরলাম, মন এবং হুঁশের একটা অ্যানিমাল, ঠিক আছে ধরলাম, কিন্তু হিন্দু হচ্ছে ফ্যামিলি অ্যানিমাল। আমাদের সমস্ত সভ্যতা, সংস্কৃতি সবকিছু না পলিটিক্সের মধ্যে আছে না সমাজের মধ্যে আছে, আমাদের হিন্দুদের সমস্ত জিনিসটা পরিবারের মধ্যে আছে। আমাদের ধর্মের জ্ঞান পরিচয় কোনো ধর্মযাজক বা প্রচারক এসে বলে না। আমাদের ধর্মের প্রথম জ্ঞান আমাদের শিশুরা মায়ের কোলে শেখে, ঠাকুমার কোলে শেখে, দিদিমার কোলে শেখে, নিজের দিদির কোলে শেখে, পিসিমার কোলে শেখে। সেই জন্য মাতৃশক্তি, এই জন্য মাতৃশক্তি এবং মাতৃবন্ধন এই জন্যই, কেন ধর্মের সাথে পরিচয় মা করায়, তারপরে পিতৃ পরিচয় অনুসারে পিতা, তারপরে পুরনো পরিবারের পুরনো তার ঐতিহ্য, তার সভ্যতা সংস্কৃতি, সেটা পরে পিতৃ পরিচয় থেকে পায়, কিন্তু ধর্ম মাই শেখায়। আমাদের এখানে কোনো এরকম নেই যে শুক্রবার দিন দুপুর 2টোর সময় সবাইকে খাটো পাজামা পরে দৌড়াদৌড়ি করতে হবে, নির্দিষ্ট নেই। রোববার দিন সবাইকেই সেই চুলটুল আছে সুন্দর করে হ্যাট বো টাই লাগিয়ে মানে রোববার দিন একটা জায়গায় যেতে হবে, শুক্রবার দিন একটা জায়গায় যেতে হবে, এরকম নেই। কিন্তু যে সোমবার মনে করে সে সোমবার দিন শিবের মাথায় জল দেয়, যে মঙ্গলবার মনে করে সে মঙ্গলবার দিন সে হনুমানজির পুজো করে। কিন্তু শিব, হনুমান, রাম, সীতা, দুর্গা, কালী করি, কিন্তু এই যে যত দেবী দেবতা আছে এদের মধ্যে যে ঐক্য আছে, এরাও যে একটা ফ্যামিলি, যেটা গ্রিক ফিলোসফিতে ছিল প্যান্থিয়ন অফ গডস, এরাও একটা ফ্যামিলি, অ্যাপোলো, জিউস, এরাও ফ্যামিলি। তো আমাদের দেবী দেবতারও যে একটা পরিবার। আর আমি যাচ্ছি মঙ্গলবার, আমার বোন যাচ্ছে সোমবার, আমার বাবা যাচ্ছে বৃহস্পতিবার, মা আবার একাদশী করছে, একই পরিবারের বিভিন্ন দিনে সবাই করছে, কিন্তু এই যে সমস্ত জিনিসটা এক, এটাও মায়েরাই শেখায়। এটা আমরা পরিবারই জানতে পারি যে যাহা মহাদেব তাহাই হনুমানজি, সেটাই রাম, সেটাই কৃষ্ণ, তাহাই দুর্গা, তাহাই কালী। তো এই যে এটা স্বামীজিও বলছে বারবার। তো সেই জন্য আমরা হচ্ছে ফ্যামিলি অ্যানিমাল। এবার বিষয়টা হচ্ছে সংঘের কাজ হচ্ছে ম্যান মেকিং, যেখানে সংঘ এই চেতনাটা দেবে, ভারতীয়তা, দেশপ্রেম, স্বদেশ প্রভৃতি,
সনাতন এই বিষয়গুলো দেবে, কালচারাল ন্যাশনালিজম যেটাকে বলা হয় কালচারাল ন্যাশনালিজম, আর একাত্ম মানববাদ, ইন্টিগ্রাল হিউম্যানিজম অ্যান্ড কালচারাল ন্যাশনালিজম, এগুলো হচ্ছে ভিত মানে পলিটিক্যাল ক্ষেত্রে। আজকে ভারতীয় জনতা পার্টি ওরা কিরকম ভাবে কি করছে সেটা অবশ্যই দিনকাল বুঝে তারা করছে, একটা বরিষ্ঠ নেতৃত্ব আছে মোদীজির ইত্যাদি, সেখানে আমাদের বলার কিছু নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টিরও মূল হচ্ছে কালচারাল ন্যাশনালিজম, কালচারাল ন্যাশনালিজম তার সঙ্গে লেখাই আছে গান্ধিয়ান সোশ্যালিজম, কালচারাল ন্যাশনালিজম অ্যান্ড ইন্টিগ্রাল হিউম্যানিজম, এই তিনটে মতাদর্শ হচ্ছে বিজেপি। এবার ইন্টিগ্রাল হিউম্যানিজমের মধ্যে দিয়েই আমরা এই জিনিসটা বুঝতে পারি, ধর্মচর্চাটা ধর্মভিত্তিক সমাজ, ধর্মভিত্তিক সমাজ মানে আমাদের ঐতিহ্যবাহী আমাদের কালচারাল ন্যাশনালিজমটা আমরা ইন্টিগ্রাল হিউম্যানিজম বুঝতে পারি। সেখানে সমাজ যদি জাগ্রত হয়ে ম্যান মেকিং এর মাধ্যমে স্বয়ংসেবকরা প্রচারকরা মিলে যদি একটা পরিবেশ নির্মাণ করে এবং পরিবেশ নির্মাণের ফলে সেখানে যদি জাগ্রত সমাজ উঠে দাঁড়িয়ে বলে যে এটা ফুল স্টপ, যেরকম সত্যি আরজি করার বিষয় যেটা হয়েছিল, আমরা বাদ বিচার করিনি, সত্যি আমরা বাদ বিচার করিনি, আমরা আমাদের মতন করে গেছি, আমরা শঙ্খনাদ করে শঙ্খ নিয়ে গেছি, আমাদের সাথে অন্যায় ব্যবহার করা হয়েছে বলে এরা আরএসএস কেন এসছে, বিজেপি কেন এসছে, শুধু মাওবাদের এই শুধু নাকি আন্দোলন বার করে দেওয়া হয়েছে। কিন্তু সেই জন্য আরএসএস বিজেপির আমাদের কোনো ছুটমার্কি নেই, সমাজ যে জিনিসটা ঠিক করবে আর আমাদের স্বয়ংসেবক আর প্রচারকরা আমরা যেটা বুঝতে পারবো যে হ্যাঁ এটা দেশের জন্য ভালো, ধর্মের জন্য ভালো, ভবিষ্যতের জন্য ভালো, সেই কাজে সমস্ত স্বয়ংসেবক এবং কার্যকর্তা সব নেমে পড়বে, সেই কাজে অবশ্যই নামবে। সেটা তারপরে লোকেরা বলুক আরএসএস করছে, বিজেপি করছে, সেটা অন্য কথা, কিন্তু স্বয়ংসেবক কার্যকর্তারা ওখানে নামবে। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই, যদি সমাজ জাগ্রত হয়ে একদিন বলে, আজকেও যেরকম নিজাম প্যালেস থেকে একটা মিছিল বেরিয়েছে, যদি সমাজ জাগ্রত হয়ে বলে যে ফুল স্টপ, এরপর আমরা এক চুল বরাবর আমরা কোনো অন্যায় সহ্য করবো না, এবং সমাজ যদি পুরো দলে দলে কোটি কোটি মানুষ যেমন ইংরেজদের সময় কিভাবে লড়াই করা হয়েছে, মোহনবাবু এইটা বলেছেন গতকাল এসে যে 3-4 প্রকারের সশস্ত্র সংগ্রাম ছিল নেতাজি সুভাষ বোসের আর্মি ফৌজ নিয়ে, তারপরে বিপ্লবীদের ছিল ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, এদের বিপ্লবী ছিল সূর্য সেন, এদের একটা প্রক্রিয়া ছিল, আরেকটা প্রক্রিয়া ছিল গান্ধীজির মাস মুভমেন্ট। তো মাস মোবিলাইজেশন মাস, এবার যেখানে মোহন ভাগবতজি বলছেন যে বর্ডার খুলে দেওয়ার প্রশ্ন বা যেটা 71 বা 75, আজকে সত্যি বাংলাদেশে একটা বিরাট বড় ক্রাইসিস। এবার এখানে মোহন ভাগবতজি বলছেন যে সংঘের এখানে অবস্থানটা কি, সংঘের অবস্থানটা খুব পরিষ্কার করে ওনার পুরো ব্যাখ্যানমালা যেটা আছে পুরো বক্তৃতার মধ্যে একটাই ছিল যে সংঘ সবসময় সমাজ যেটা চাইছে বা সমাজের যেই বার্তা, যে বার্তাটা সমাজ বলতে পারে না অনেক সময়, অর্থাৎ হিন্দুরা সমষ্টিগতভাবে হিন্দুরা সনাতন ধর্মের যে সমাজ, সেই কথাটা যখন বলা হয় না, ন্যায়ের কথা যখন বলা হয় না, জাস্টিসের কথা বলা হয় না, ধর্মের কথা যখন বলা হয় না, সেটা যখন চাপা পড়ে যায়, সেই কথাটাকে ভাষা দেওয়ার জন্য সংঘের ম্যান মেকিং এর সঙ্গে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যে সমাজের বার্তাটা পৌঁছানো। তো সেই জন্যে উনি পরিষ্কার করে বললেন ভারত সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট, এই কেয়ারটেকার গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট, যাই হোক, এরা সরকারের লেভেলে জিওপলিটিক্সের লেভেলে এরা কি করবে না করবে এটা এদের বিষয়, করবে, কিন্তু মানুষ জনসাধারণকে এটা নিয়ে উঠে দাঁড়াতে হবে, মানুষকে বলতে হবে, বাঙালিকে বলতে হবে, হিন্দু মুসলমান সব বাঙালিকেই বলতে হবে, কারণ বাংলাদেশ তৈরি হয়েছিল বাঙালি সভ্যতা সংস্কৃতি নিয়ে। ওরা যদি সেটাকে অস্বীকার করে, ওরাও পাকিস্তানের মতো একটা ফেইল স্টেট হবে, পাকিস্তানের মতনই ওরাও দ্বিধাগ্রস্ত হবে। আজকে ওরা দীপু দাসকে এরকম করছে বা নিজেদের মধ্যে পলিটিক্যাল ভায়োলেন্স করছে, বিএনপি আওয়ামী লীগ নিজেদের করছে, কিছু মুসলমানও তো ওরা মারছে, শুধু দীপু দাস তো না, ওরা অনেক মুসলমানও মেরেছে ওরা, জামাতে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন মুসলমানই মারে, মুসলমানই মরে। এবার কি হবে, ধরুন একটা আমরা হিন্দুরা সব সেফ হয়ে আমরা চলে আসলাম, সবাইকে নিয়ে আসা হলো বাংলাদেশ থেকে, তারপরে কি মনে হয় বাংলাদেশে কি হিংসা থেমে যাবে? না, ওরা পাকিস্তানের মতন করবে, আহমেদিয়াদের মারবে, ইসমাইলিদের মারবে, শিয়াদের মারবে, বোহরাদের মারবে। 72 রকমের মুসলমান সম্প্রদায় আছে, ইসলামে 72 ধরনের ইসলামী সমাজ আছে। তো ওরা জামাত বা জিহাদ যেই পন্থাটাকে বিশ্বাস করছে, ওয়াহাবি বা সালাফি, যেটা ওদের গোড়ামিতে বিশ্বাস করছে, ওই গোড়ামিটা ওরা অন্যান্য মুসলমানদের মারতেও ব্যবহার করবে। তো সেই জন্য এটার বিষয়টা অনেক বড়, এই বিষয়টা এত বড়, গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সেফটি, সিকিউরিটি, কালচারাল আইডেন্টিটি, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়, আমাদের সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে জড়িয়ে আছে। কেন, যদি আমাদের অতীতটা যদি এরা যদি মুছে ফেলতে পারে, যদি এরা ইন্ডিয়ান আইডেন্টিটিটাকে যদি ডিস্ট্রয় করে,
তাহলে আমাদের সন্তান সন্ততিদের কি পরিচয় থাকবে ভবিষ্যতে, ভারতবর্ষের কি পরিচয় থাকবে? ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতি, সনাতন হিন্দু ধর্মের, যেটা হিন্দু বা সনাতন যেই ধর্ম, যেই ধার্মিক যে আমাদের পরিচয়, সেই পরিচয়টা যদি আমরা প্রতিস্থাপিত না করতে পারি, সেটা যদি আফগানিস্তানে খণ্ডিত হয়, সেটা যদি পাকিস্তানে খণ্ডিত হয়, সেটা যদি বাংলাদেশে খণ্ডিত হয়, ভারতবর্ষে খণ্ডিত হতে কতক্ষণ সময় লাগবে? সেই জন্য এটাকে একটা একটা জনচেতনা, সামাজিক চেতনা, হিন্দুদের চেতনা, সমস্ত হিন্দুদের সমষ্টিগত হয়ে, সব হিন্দুদের এক জায়গায় হয়ে এই কাজটা করার কথা। সংঘ সেই কাজটা করতে সক্ষম, স্বয়ংসেবকরা সেই কাজটা করতে সক্ষম। রাজনীতির ক্ষেত্রে যে স্বয়ংসেবকরা আছে তারা অবশ্যই চেষ্টা করছে, তারা অবশ্যই বিজেপির মাধ্যম দিয়ে যা যা করছে অবশ্যই করছে, কিন্তু সংঘ যেটা বলিষ্ঠভাবে, যেটা ভালো করে যেটা সংঘ করতে পারে, কিন্তু ম্যান মেকিং এর কাজ আর সমাজ চেতনার কাজ। তো সমাজ যত জাগ্রত হয়, আর ম্যান মেকিং এর কাজে আজকে স্বয়ংসেবক প্রচারকদের একটা বিরাট বড় আমাদের একটা সংগঠন আছে। তো যদি জনচেতনা যদি তৈরি হয়, হিন্দু সমাজ যদি উঠে দাঁড়িয়ে বলে যে না, ফুল স্টপ, এনাফ ইজ এনাফ, এরপরে আর আমরা কোনো হিংসা, আমরা কোনো মেনে নেব না, আমরা রাস্তায় নামবো, আমরা অনশন করব, আমরা গান্ধীর পদ্ধতিতে আমরা রাস্তাঘাট জাম করে আমরা রাস্তায় বসে পড়বো, তখন সংঘ এবং স্বয়ংসেবক অবশ্যই এর নেতৃত্ব এবং যেন কেন প্রকারণে মানুষের এই চেতনার, মানুষের এটাকে সফল করার জন্য সংঘের যা যা করণীয় সংঘ অবশ্যই করবে, সেই ইঙ্গিত পরম পূজনীয় মোহন ভাগবতী দিয়েছে গতকালের বিষয়। উনি সোচ্চারণ হয়েছিলেন। একদমই। অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা, আপনি সুন্দর করে ব্যাখ্যা করলেন, দর্শকদের কাছে অনেক তথ্য পৌঁছলো, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার।